স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। কয়েক বছর ধরে ধারাবাহিকভাবেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থীদের চোখ ধাঁধানোর ফলে খুশি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সকলেই। তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল বিপর্যয়ের শিক্ষার মানকে প্রশ্নের মুখে ফেলেছে। শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে সরকার জাতীয় শিক্ষানীতি, শিক্ষা আইন, শিক্ষকদের বেতন বৃদ্ধি, বেসরকারি স্কুল জাতীয়করণ ও সৃজনশীল শিক্ষা পদ্ধতি সহ নানা পদক্ষেপ হাতে নিয়েছে। এই পদক্ষেপগুলো মাধ্যমিক স্তরের শিক্ষার উন্নয়নে কতটা ভূমিকা রাখছে সেই বিষয়গুলো নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর নাজমুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শফি আহমেদ। স্বাগত আপনাদের। এসএসসি এইচএসসির রেজাল্ট গত কয়েক বছর ধরে খুব ভালো হচ্ছে এবং এটা আমরা পত্রপত্রিকায় দেখছি, জিপিএ 5 পাচ্ছে অনেকে। এই যে ভালো ফলাফলের একটা কয়েক বছরের ধারাবাহিকতা, এটার পেছনে কারণ কি বলে আপনি মনে করেন? একটা বড় কারণ হচ্ছে শিক্ষায় আইসিটির ব্যবহার। শিক্ষা যে কোনো লার্নিংয়ের একটা বড় জিনিস হচ্ছে রিপিটেশন অ্যান্ড ইমিটেশন, এবং আইটি ইউজ করলে রিপিটেশন ইমিটেশন আমাদের মাধ্যমিক স্তরের সোজা হয়। বিদ্যালয়গুলোতে কি সেটা ব্যবহার হচ্ছে ব্যাপক হারে? 20,500 স্কুলে তো মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হয়েছে। এছাড়াও ওই এলাকার বা স্কুলের প্রচেষ্টা আরও অনেক স্কুলে হয়েছে। এখন কম্পিউটার নেই এমন কোনো স্কুলের নাই, তবে ব্যবহার কি পরিমাণ হয় সেটা অবশ্য ভিন্ন। সম্প্রতি আমরা একটা প্রতিবেদন দেখেছি বরিশালে, যেগুলো যতগুলো দেওয়া হয়েছে মাল্টিমিডিয়া টুলস, কোনোটাই কাজ করছে না, কতগুলো নষ্ট হয়ে পড়ে আছে আমাদের। কিন্তু আমার মনে হয় নষ্ট হয় এটা ঠিক, কিন্তু সবগুলো বন্ধ হয়ে পড়ে আছে এটা মনে হয় ঠিক না। অনেক সময় লোকে ঢালাওভাবে বলে, তবে এটা ঠিক নষ্ট হয়। তবে আরেকটা প্রবণতা আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এখানে আসার আগেই, যে আমাদের ধরেন কম্পিউটার যদি 20টা থাকে, যখন 10-12টা খারাপ না হয় ততক্ষণ কিন্তু মেরামত করে না। যখন একটা খারাপ হলো, কালচারটা এরকম, সাথে সাথে সেটা যদি মেরামত করি তাহলে বাজেটের ভিতরে থাকে। কিন্তু এটা আমরা দেখেছি, এটা কিছুটা ঠিক, তবে সবগুলো যে খারাপ এটা আমার মনে হয়, আমার যথেষ্ট সন্দেহ আছে। ব্যবহার হচ্ছে না। মানুষের অনেক সময় এটা বলে দেয় যে সবই খারাপ। এটা কথার কথা, যে আমাকে এক মুঠো ভাত দাও, তার মানে এক মুঠো ভাত না। সবগুলো খারাপ মানে সবগুলো খারাপ না, হয়তো বা এই অর্থে ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে এটার ব্যবহারের জন্য আমি মনে করি যে শিক্ষায় যথেষ্ট আগের চেয়ে সুযোগ হয়েছে। ইউবিকুইটাস, যে কোনো সময় সে শিখতে পারে, জানতে পারে। আগে অনেক কন্টেন্ট ছিল না, এখন কিন্তু যে কোনো বিষয়ে যদি ইংরেজি শিখতে চায়, সে শেখার কিন্তু সুযোগ আছে তার অনেক, যেটা আগে ছিল না। যেমন আগে খবরের কাগজ পড়তে আমরা অপেক্ষা করতাম একদিন, আমরা অপেক্ষা করতাম, সবগুলো খবরের কাগজ একসাথে পড়া কঠিন হতো, এখন অনলাইনে পড়তে পারে। তো এরকম আইসিটির ব্যবহারের কারণেই মাধ্যমিক, আমার মনে হয় আপনি যদি দেখেন যে জিডিপির গ্রোথ যদি দেখেন সারা দুনিয়ার দেশগুলোর, অন্য যে কোনো সময়ের চেয়ে এখন যদিও অনেক মন্দা বলা হয় উন্নত দেশগুলোতে, কিন্তু অন্য দেশগুলোতে আপনি যদি দেখেন জিডিপির গ্রোথের একটা সিংহভাগ কিন্তু কাজ করছে আইটির অংশের, এবং সার্ভিস সেক্টরটা বেশির পিছনে আমার মনে হয় যে একটা বড় কারণ সেটা। মানে জিডিপির গ্রোথ আইটি সেক্টরে হচ্ছে, জিপিও বাড়ছে আইটির জন্যই, এরকম আপনার মনে হচ্ছে? আমার মনে হয়, তখন আমি একটা উদাহরণ দিলাম যে ওই দিকেও কিন্তু এটা আছে। তখন আমি বলেছি যে লার্নিং এর একটা বড় জিনিস হচ্ছে রিপিটেশন এন্ড ইমিটেশন, এবং আইটি ইউজ করলে রিপিটেশন ইমিটেশনের সুযোগ হয়। আগে ওরকম ছবি স্থির চিত্র ছিল বা ছবি ওই ধরনের আঁকা কঠিন ছিল, এখন কিন্তু যে কোনো সময় আপনি সহজে একটা ছবি দেখতে পারেন যে কোনো দেশের, বা সেইভাবে আপনি হার্ট কিভাবে কাজ করে সেটা আগে আমরা ছবি ছাপা দেখতাম, এখন অ্যানিমেশন দেখতে পাই, অনেক বেশি সোজা হয়েছে। কিন্তু আগের চেয়ে আরো আবেদন অনেক, তবে সেটার জন্য তো শিক্ষার্থীর আগ্রহ থাকতে হবে, সেটা কিন্তু। আচ্ছা, যাই হোক, আমি যাচ্ছি অধ্যাপক নাজমুল হকের কাছে। আপনিও কি তাই মনে করেন যে আইটি ব্যবহারের কারণেই আমাদের জিপিএ বেশি পাচ্ছে ছেলেমেয়েরা, নাকি পদ্ধতিটা চেঞ্জ হয়েছে, নাম্বার পাওয়া সহজ হয়েছে, অথবা খাতা দেখার যে একটা মানে যেই প্রবণতা নাম্বার দেওয়ার, সেটা পরিবর্তন এসেছে? কোনটা ঠিক? ধন্যবাদ। আইটি আসলে আমাদের নলেজ এক্সপানশনকে সাহায্য করছে দারুণভাবে, এবং নলেজ একটা সেক্টরে যখন আমরা কোনোভাবে নলেজ গেইন করি, জ্ঞান আহরণ করি, তখন সেই জ্ঞানটার কিন্তু জেনারেলাইজেশন হওয়া সম্ভব। সুতরাং কোনোভাবে যখন পত্রিকা বা টেলিভিশন অথবা আইটির মাধ্যমে নতুন নতুন তথ্য আমরা লাভ করি, সেটা কিন্তু পরীক্ষার রেজাল্টের মধ্যে একটা প্রভাব ফেলতেই পারে, খুবই স্বাভাবিক, ফেলতেই পারে। হ্যাঁ, সুতরাং এটাকে একেবারে না বলা যাবে না, না বলছি না, অবশ্যই এটাই একমাত্র কারণ নয়, এটাই একমাত্র কারণ নয়। আর কারণগুলো কি? আর কারণগুলো হচ্ছে সে কতখানি পড়াশোনা করছে, প্রিপারেশন কতখানি নিচ্ছে। এখন কি সবাই আগের চেয়ে বেশি পড়াশোনা করছে, ভালো প্রিপারেশন নিচ্ছে? অবশ্যই পড়াশোনার মান অনেক বেশি বেড়েছে বলতে হবে, আর পরীক্ষার নাম্বার পাওয়ার টেকনিকটা কিন্তু ভিন্ন।
এবং দেখা যাচ্ছে আমি যে সেটাই বলতে চাচ্ছি কোচিং যে সেন্টার নাম্বার পাওয়া আর প্রায়োগিক ক্ষেত্রে সেটার ব্যবহার দুই জিনিস দুই জিনিস। পরীক্ষার হ্যাঁ। ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে বিষয়টা আলোচিত হচ্ছে গত কয়েকদিন ধরে, সেখানে দেখা যাচ্ছে যে যারা অনেক ভালো নাম্বার পেয়ে এসেছে এসএসসি বা এইচএসসি তে, কিন্তু তারা ওখানে কৃতকার্য হতে পারছে না। এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে ভর্তি পরীক্ষাটা এক ধরনের আর পাশ করার জন্য পরীক্ষাটা আরেক কিন্তু ধরনের। মৌলিক জ্ঞান যদি না যায় তাহলে তো সেটা সব জায়গায় সেই অর্থে বলা যেতে পারে যে যেহেতু মৌলিক জ্ঞান স্কুলে পড়ানো হয় না, ওই নির্বাচিত বিষয় পড়ানো হয়, পরীক্ষা যেটা আসবে এখানে সেটাই পড়ে সমস্যাটা ছাত্ররা। কোথায়, শিক্ষার্থীর নাকি পাঠ্যক্রম বা সিস্টেমের সমস্যা। শুধু শিক্ষার্থীকে দোষারোপ করা যাবে না, পাঠ্যক্রমেরও দোষ নয়, এটা সিস্টেমই আমাদেরকে বেশি নম্বরের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে। অভিভাবকরা চাচ্ছে, শিক্ষকরাও চাচ্ছে, সে কারণেই কিন্তু এই অবস্থাটা তৈরি হয়েছে। এটা একদিনে আসে নাই, গত 20-30 বছরের ফল। একই বিষয় নিয়ে আপনার কাছে যাব আমি, যেটি নিয়ে কথা হচ্ছিল, এই যে জিপিএ 5 পাচ্ছে বা ভালো ফল করছে যারা, তারা কি আসলেই কতটা শিখছে, তাদের জ্ঞান ভান্ডার কতটা পূর্ণ হচ্ছে এই শিক্ষায়? জ্ঞান ভান্ডার কতটা পূর্ণ হচ্ছে এইটা মাপা খুব কষ্টকর ব্যাপার। কিন্তু আপনি প্রথমে যে জিনিসটা বলেছিলেন যে এইটা কেন হচ্ছে, এটা হওয়ার, আমি শিক্ষক হিসেবে আমার প্রায় 40 বছরের বেশি শিক্ষকতার অভিজ্ঞতা, সমাজ মনস্তত্ত্বটা পাল্টে গেছে। আমরা এবছর যেমনটি জেনেছি, এবার যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে বা এসএসসি পরীক্ষা দেবে, তারা কিন্তু এটাকে একটা বড় রকমের শিক্ষা বলে গ্রহণ করছে, যে ভীষণ রকমের প্রতিযোগিতা হবে ওই পরীক্ষায় যাওয়ার জন্য। সুতরাং তাদের মধ্যে থেকেই একটা ভয়ানক সচেতনতা আছে। আর অভিভাবকরা ছাত্রছাত্রীদের চেয়ে বেশি পড়াশোনা করার জন্য চাপ দেন। এইটা কোনো ভালো জিনিস না, কিন্তু এই জিনিসটা ঘটছে। আর একটা কথা আপনাকে বলি, যে এই যে প্রশ্নটা আসছে যে ভর্তি হতে পারছে না, কারণ দুটো পরীক্ষা আলাদা রকমের জিনিস। সাধারণভাবেই গণমাধ্যমে এই হায়ার সেকেন্ডারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারটা অনেক বেশি আপনারা নিয়ে আসেন, কিন্তু আপনারা আমাদের ঠিক ওইভাবে একই গুরুত্বের সঙ্গে দেখেন না যে বিসিএস এ কতজন পরীক্ষা দিয়েছিল, কতজন পাশ করেছিল। ব্যাংকগুলো যখন লোক নেয়, তখন তারা যত লোক নেয় আর কতজন করে, সেখানে এই পরিমাপটা, যেহেতু ওইটা ঠিক ওই রকম করে কেন যে জাতীয়ভাবে আপনারা আনেন না, সেটা আমি বুঝতে পারি না। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই পরীক্ষাটা সত্যিই আলাদা। এবং এবারের ব্যাপারটা একটু বিশেষ করে বলি, যে আমরা নিজেরা গত 2-3 বছরে কোচিং সেন্টারগুলোর একটা ভয়ানক রকমের আক্রমণাত্মক, প্রায় যেটাকে আমি ইংরেজিতে অ্যাগ্রেসিভ বলি আর কি, ভীষণ রকমের তারা যেভাবে বিজ্ঞাপন দেয়, এমনকি গণমাধ্যমে সেই বিজ্ঞাপন যায় যে ওটা করলে এটা হবে না, আমাদের কাছে না আসলে তো ভর্তি হতে পারবে না। তাতে আমরা বিশ্ববিদ্যালয় লেভেলে বিভিন্ন জায়গায় আমরাও কোচিং সেন্টাররা তাদের যেভাবে একটা জিনিস জোর করে খাইয়ে দিচ্ছে, সেখান থেকে কীভাবে একটু অন্য রকমের জিনিস করে। কারণ কোচিং সেন্টার থেকে যারা পড়ে আসছে, তাহলে আমাদের এমন একটা অবস্থা হবে যে আমরা কিন্তু ছাত্রছাত্রীদের নেওয়ার ক্ষেত্রে অনেক বড়, আমাদের মধ্যে একটা জিনিস প্রক্রিয়া কাজ করে, যে কোচিং সেন্টারে যে ধরনের ওরা শেখানোর চেষ্টা করছে, একটা এডুকেশন টেকনোলজিকে একেবারে ক্যাপসুলের মধ্যে দেওয়ার চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি যে সেখান থেকে ওই ছাত্রছাত্রীদের বার করে আনার জন্য। আর একটা জিনিস আপনি বুঝবেন, যে আসলেই যত ছাত্রছাত্রী পাশ করে দেশের সবকটা, আপনারা ভাবছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কথাটা আসছে এই জন্য যে এখানে ফলটা একদম বিপর্যয় বলা যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হ্যাঁ একই কথা, এবং গত কয়েক বছর ধরেই তাই হচ্ছে। আপনি বিসিএস এর কথা বলেছেন, বিসিএস দিয়ে এটা পরিমাপ করা কঠিন, কারণ এইবার যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষা দিয়েছে, কিন্তু বিসিএস এ কিন্তু কয়েকটা ব্যাচের, 4-5টা ব্যাচের লোকজন পরীক্ষা দেয়, বিভিন্ন ডিসিপ্লিনের থেকে আসে। তো ওইটা দিয়ে আসলে মেজার করা, ঢাকা বিশ্ববিদ্যালয়টা দিয়ে যত সহজে আমরা একটা বেঞ্চমার্ক ধরতে পারি বা একটা আমরা তুলনা করতে পারি, আমার মনে হয় সেজন্যই গণমাধ্যম এটাকে তুলে ধরেছে। আমি একটু এনআই খানের কাছে যাচ্ছি, যে প্রসঙ্গটা উনি আনলেন, যে কোচিং সেন্টারের যে আধিক্য এবং প্রাইভেট টিউশনের, আমরা দেখেছি যে আমাদের শিক্ষামন্ত্রী উনি এটার বিরোধিতা করেছেন এবং নানা রকম নিয়ম নীতিমালা করেছেন, কিন্তু তা সত্ত্বেও এটা বন্ধ হচ্ছে না কেন? প্রাইভেট টিউশন বা কোচিং এখন বন্ধ না হওয়ার কারণ ডিমান্ড আছে, কালচারের একটা বিষয় আছে, ভ্যালুজ একটা বিষয় আছে। অভিভাবকরা মনে করছে যে এটা করলে তাদের এই হবে, সুতরাং তারা যাচ্ছে, এটা ডিমান্ড আছে, এই জন্য ডিমান্ডকে বন্ধ করা যাচ্ছে না। এটার পিছনে আরেকটা অভিযোগ শোনা যায় যে শিক্ষকরা কেউ কেউ, সবাই না অবশ্যই, কেউ কেউ বাধ্য করে ক্লাসরুমে যে তার কাছে প্রাইভেট টিউশন নেওয়ার জন্য, এবং পরীক্ষায় নাম্বার কম দেওয়া হবে, এমন কিছু বিষয় থাকে। প্রকাশ্যে হয়তো বলে না, তবে একটা সাইকোলজিক্যাল বিষয় আছে, যে তারা যখন ক্লাসে থাকেন তখন একরকম, বাইরে যখন থাকেন তখন হয়তো আরো স্ট্রাকচার্ড হইতে, তার কারণ তাদের ওখানে বিভিন্ন ধরনের প্রশ্নে সেখানে
রাখে এবং টিউশন করে। পৃথিবীর অন্য জায়গায় যে নেই তা না, আমরা জেনারেলি বলি না যে এটা টিউশন। এই টিউশনে কিন্তু সাউথ কোরিয়ার মতো দেশে আছে, ব্রিটেনের মতো দেশে আছে। আপনি যদি অক্সফোর্ড এবং কেমব্রিজে যারা ভর্তি হয় তাদের যদি দেখেন, তাদের পাবলিক স্কুল বা কলেজ ছাড়া বেশিরভাগ 40% ভর্তি হয় কিন্তু যারা প্রাইভেট স্কুল থেকে যায়, এবং তারা তাহলে বেশিরভাগ কি ধনী লোকের ছেলে মেয়ে, তারা প্রাইভেট পড়ে এক্সেন্সে। কিন্তু আমাদের দেশে যে প্রাইভেটের যে স্টাইল আর ওইটা কিন্তু ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। তাহলে সেই নীতিমালাটা করার পিছনে উদ্দেশ্যটা কি, বলে কেন করা হয়েছিল? যে কোনো নীতিমালা করার উদ্দেশ্য হচ্ছে নিয়ন্ত্রণ করা, ডেফিনেটলি। তবে সব সময় সব নীতিমালা যে ভালোভাবে কাজ করবে, তখন তাদেরও একটা দিক আছে এখানে। অন্য আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মানুষে কিভাবে মানে মানসিকতাটা তৈরি করা হচ্ছে বড় কথা। যদি না তৈরি করা হয়, দেখুন অনেক বিষয় আছে, সিগারেট খেলে ক্ষতি হয় তারপরে প্রচুর লোকে খায়, ড্রাগ খেলে ক্ষতি হয় তারপরে প্রচুর লোকে খায়। কেন আপনি কি খায়? মনে করেন যদি পাঠ্যক্রমটা সেভাবে তৈরি করা যায়, আপনি কি মনে করেন যদি পাঠ্যক্রম সেভাবে তৈরি করা যায় যে শ্রেণীকক্ষেই ওই শিক্ষার্থী তার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে বা বিষয়টা সম্পর্কে কিন্তু একটা ধারণা তারপরেও পাবে? হবে না যদি তারা মনে করে না আমার আরো বেশি দরকার। মানুষে অনেক ধনী লোকেও কেন আরো দুর্নীতি করে, তখন মনে করে আমার আরো বেশি দরকার। সুতরাং ক্লাসে পেলেও যদি আমরা মনে করি যে আমাদের আরো বেশি দরকার, তাহলে এটা বলতে তখন একটা তো তারা চক্র, যাবে। ছাত্র এটা শিক্ষকের একটা আমার মনে হয় উনি একটা ভালো উত্তর দিয়েছে, একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে। তবে এটা একদিনে গড়ে ওঠে না, একদিনে গড়ে ওঠে না, অনেক বছরে গড়ে উঠছে। আমার যেটা মনে হয় সবচেয়ে বড় একটা আমাদের শিক্ষার বড় একটা অসুবিধা, সেটা আমার ব্যক্তিগত ধারণা, এটা হয়তো সরকারি ধারণা না হতে পারে, সেটা হচ্ছে আমাদের শিক্ষার সাথে জীবনের সম্পর্কিত করাটাই হচ্ছে বড় সমস্যা। যে এই জিনিসটা যে আমার জীবনে কাজে লাগবে বা কোনটা কাজে লাগবে সেটাই বড় সমস্যা। এবং আজকে বলে না, রবীন্দ্রনাথের লেখায় আমি পড়েছি যে বলা আছে, হে ভগবান আমাদের শিক্ষাকে জীবনের সাথে সম্পর্কিত করে দাও। নজরুলেরও লেখায় ইনডিরেক্টলি আছে এরকম। বড় সমস্যা হচ্ছে শিক্ষাকে জীবনের সাথে সম্পর্কিত অবশ্যই আমরা এই বিষয়ে আরো আলোচনা করবো একটা বিরতি থেকে এসে। নিচে একটা বিরতি, সাথেই থাকুন।